প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বন্ধুগণ, দুদিন আগে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস চলে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিগত 2 বছরে বিজয় দিবসের কোনো অনুষ্ঠান হয়নি। যে প্যারেড, সেনাবাহিনীর যে প্যারেড এবং স্যালুট প্রদর্শন করা হতো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে, 3 বাহিনীর সমন্বয়ে কুচকাওয়াজ হতো, সেটা গত 2 বছর যাবৎ হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। সেখানে গতানুগতিক একটা ভাষণ, সেখানে দেশের কোনো পলিসি, দেশের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সে সমস্ত সমস্যা তুলে ধরা বা তার সমাধানকল্পে তার সরকারের কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা করতে যাচ্ছেন সে সমস্ত কিছুই বলা হয়নি। ভাষণটা আমাদের কাছে একপেশে বলে মনে হয়েছে। তা যাই হোক, এবার 16 ডিসেম্বর নিয়ে সবচেয়ে সমালোচনা বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী মোদিজির ভাষণ নিয়ে। মোদিজি তার ভাষণে বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীকে তাদের বীরত্ব সম্পর্কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তার ভাষণের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা নেই। এটা নিয়ে আজ কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের আলাপ আলোচনা চলছে এবং বাংলাদেশের এক শ্রেণীর অজ্ঞ, যাদের রাজনীতি সম্পর্কে এবং দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে কোনোই পড়াশোনা নেই, তারা আবোল তাবোল মন্তব্য করেছে এবং সরাসরি ভারতের প্রধানমন্ত্রী মোদিজি সম্পর্কে নানা আজে বাজে কথা বলেছে। যাই হোক বন্ধু, আজকেও যেটা আমরা দেখতে পাচ্ছি, গত 2 দিন যাবৎ বাংলাদেশে কী ঘটছে। হাসনাত আবদুল্লাহ সেদিনকের একটা ছেলে, সে সরাসরি ভারতকে ঠেট দিয়েছে যে 7 সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আজ আবার সে একটা ভাষণ দিয়েছে যে ভারতের হাই কমিশনারকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। কী সুন্দর কথাবার্তা, কী দায়িত্বহীন কথাবার্তা শুরু করেছে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি। সে তো সরাসরি ভাষণে ভারতের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করেছে এবং ঠেট দিয়েছে। তেমনিভাবে কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, তারা সরাসরি ঠেট প্রদর্শন করছে এবং কেউ কেউ মন্তব্য করেছে যে কয়েক ঘন্টার মধ্যে কলকাতা পর্যন্ত দখল করে নেবে। জামাত ইসলামের একজন আমির ইতিপূর্বে আমেরিকায় ভাষণ দিয়ে বলেছে যে তার 50 লক্ষ শিবির ক্যাডার রয়েছে, তাদেরকে দিয়ে সে সমস্ত দিল্লি পর্যন্ত গাজাতলহীন করে দেবে। তো এই সমস্ত ভাষণ দেওয়ার পরও বাংলাদেশের এক শ্রেণীর লোক কী করে আশা করে যে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি তার ভাষণে বাংলাদেশের কথা উচ্চারণ করবে। আমি তো একজন মুক্তিযোদ্ধা, আমি তো বাংলাদেশের একজন দেশপ্রেমী নাগরিক। আমি হলে কী করতাম? আমারও তো এই কথাগুলো ভালো লাগেনি যে কেন মোদিজি বলবেন বাংলাদেশের কথা, কেন উচ্চারণ করবেন, যেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ আজকে ভারতের বিরুদ্ধে নানান রকমের কথা, মিথ্যা, একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে এবং ভারতকে হুমকি প্রদর্শন করছে দখল করে, ভারতকে তারা দখল করে নেবে। যাই হোক, আমার একজন বন্ধু কবি, তিনি আমার কাছে একটা মেসেজ পাঠিয়েছেন যে ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবসের ভাষণে বাংলাদেশের কথা কিছুই বলা হয়নি, তা আমাদের জন্য কি কোনো বিজয় দিবস নেই? হ্যাঁ, তার এই কথাটার জবাব আমি দিব। আমি বিশেষ কারণবশত এই কবির নাম উচ্চারণ করব না। তাকে একটা মেসেজ দিয়ে আমি পরে জানিয়ে দেবো যে এটা তুমি পড়ে নাও ইতিহাসটা ভালো করে।
1971 সালে 16ই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার পর থেকে ভারত এবং বাংলাদেশ যুগপৎ যার যার মতো বিজয় দিবস উদযাপন করছে। বন্ধুগণ, আপনাদের প্রথমে জানতে হবে যে পাকিস্তানের 93,000 সেনা নিয়ে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের সেনাপতি জেনারেল আবদুল্লাহ নিয়াজি, তিনি ভারতের ইস্টার্ন কমান্ডের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছিলেন। ডিসেম্বরের প্রথম দিকে যখন যুদ্ধ আসন্ন হয়ে উঠল, তখন ভারত এবং বাংলাদেশ সরকার, প্রবাসী সরকারের মধ্যে একটা চুক্তি হয়। সে চুক্তি বলে, যেহেতু বাংলাদেশের প্রবাসী সরকারের কোনো রেগুলার সেনাবাহিনী তখন ছিল না, অনুমোদিত সেনাবাহিনী ছিল না, অনুমোদিত কোনো সেনাবাহিনী প্রধানও ছিল না, যেহেতু ভারত সরাসরি তার সেনাবাহিনী নামিয়ে যুদ্ধ করবে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে, কাজেই ভারতের ইস্টার্ন কমান্ডের জেনারেল জগদীশ সিং অরোরাকে যৌথ বাহিনী বা মিত্র বাহিনীর কমান্ডার হিসাবে চুক্তি সম্পাদন করা হয়। সেই চুক্তি বলেই পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান জগদীশ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এর মধ্যে আবার কথা আছে। কয়েকজন বলেছেন যে জেনারেল উসমানী তো বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। হ্যাঁ, এটা একটা সাধারণ প্রবাসী সরকারের একটা সাধারণ আদেশে তাকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল জেনারেল পদমর্যাদা দিয়ে। আপনাদেরকে মনে রাখতে হবে, জেনারেল উসমানী কিন্তু একজন অবসরপ্রাপ্ত কর্নেল ছিলেন। কাজেই একজন অবসরপ্রাপ্ত কর্নেলের কাছে পাকিস্তান সেনাবাহিনী সারেন্ডার করবে, এটা তারা নিজেরাই আপত্তি দিয়েছিল যে বাংলাদেশের জেনারেল উসমানী সে অনেক নিচু স্তরের অফিসার, তার কাছে আমরা সারেন্ডার করব না। এখানে পাকিস্তানের পরাজিত বাহিনীর জন্যে, পাকিস্তানের জন্য সম্মানের ব্যাপার ছিল, তাই তারা ভারতীয় বাহিনীর কাছে, ভারতীয় কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছিল। আর জেনারেল উসমানীও তিনি তার পদমর্যাদা সম্পর্কে জানতেন, কাজেই তিনি আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগদানও করেননি। যাই হোক, যেভাবেই হোক তিনি অন্যত্র সময়টা কাটিয়ে দিয়েছিলেন। 2 নম্বর বিষয় হচ্ছে, সর্বপ্রথম ঢাকা অবরোধ করেন মেজর জেনারেল নাগরা তার প্যারাশুটার ট্রুপ নিয়ে টাঙ্গাইলে অবতরণ করেন এবং সেখান থেকে কাদের রিয়া বাহিনীর সহযোগিতা নিয়ে আমিনবাজার ব্রিজের কাছে এসে ওখানে জড়ো হন এবং সেখান থেকে নাগরা ওয়্যারলেস মাধ্যমে জেনারেল নিয়াজির কাছে একটা মেসেজ পাঠান যে তুমি আত্মসমর্পণ করো, আমি এসে গেছি। এখানে উল্লেখযোগ্য যে মেজর জেনারেল নাগরা এবং নিয়াজি এরা দুজনে ছিলেন ক্লাসমেট এবং একই সামরিক একাডেমিতে তারা পড়াশোনা করেছেন। দুজনের নাম ধরে ডাকাডাকি করতেন। তো জেনারেল নাগরা যখন ফোন করলো, তখন জেনারেল নিয়াজি একটু আত্মস্থ হলেন এই ভেবে যে তার বন্ধু যখন এসেছে, কাজে সে কিছুটা সহানুভূতি পাবে। তারপর নাগরার কাছে তিনি 2 দিনের সময় চেয়েছিলেন। নাগরা বলছেন, না, তোমাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো, তুমি সিদ্ধান্ত নাও, নতুবা আমি অবর্ষণ করবো ঢাকার উপরে, এবং সেখানে তোমার ঢাকা শহর তো বিধ্বস্ত হবেই, তোমার কিন্তু অনেক লোক মারা যাবে, আমাদের উপর থেকে প্লেন দিয়ে আক্রমণ করাবো। তখন জেনারেল নিয়াজি তার লোক পাঠিয়ে গাড়ি দিয়ে নাগরাকে ক্যান্টনমেন্টে নিয়ে যান। এদের মধ্যে নাগরার দায়িত্ব অনুসারে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে তখন ছিল জেনারেল জ্যাকব, লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব। অ্যাকচুয়ালি জেনারেল জ্যাকবের কাছে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করতে পারতেন, কিন্তু সেখানেও নিয়াজের পক্ষ থেকে আপত্তি দেওয়া হয়। এটা কিন্তু খুব সিক্রেট কথা, আমরা এগুলো জানি, কারণ আমরা সরাসরি তখন মাঠে যুদ্ধরত ছিলাম, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেই আমরা ছিলাম। জেনারেল জ্যাকবের কাছে আত্মসমর্পণ করতে নিয়াজি আপত্তি জানান, কারণ জেনারেল জ্যাকব যদিও লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল নিয়াজের সমকক্ষ এবং সিনিয়রও ছিলেন, তার কাছে আত্মসমর্পণ করতে নিয়াজি রাজি হলেন না। কেন? কারণ জ্যাকব ছিলেন একজন ইহুদি অফিসার ভারতের সেনাবাহিনীতে। এগুলো বাংলাদেশের লোকদের জানা উচিত।
যে 71-এ যুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল মানেকশা, তিনি কিন্তু হিন্দু ছিলেন না, তিনি ছিলেন পার্সিয়ান। ইস্টার্ন কমান্ডের যিনি কমান্ডার ছিলেন জগজিৎ সিং অরোরা, তিনিও হিন্দু ছিলেন না, তিনি ছিলেন শিখ পাঞ্জাবি। আর জ্যাকব, যিনি সর্বপ্রথম ঢাকায় হাজির হয়েছিলেন সিনিয়র অফিসার হিসাবে, তিনি ছিলেন ইহুদি। জেনারেল নিয়াজি এবং তার উপরস্থ কর্মকর্তারা অনেক ভেবেচিন্তে লেফটেন্যান্ট জেনারেল অরোরার কাছে সারেন্ডার করার সিদ্ধান্ত গ্রহণ করেন, কারণ নিয়াজি একজন পাঞ্জাবি, মনে রাখতে হবে। আর জেনারেল অরোরা শিখ, তিনিও পাঞ্জাবি। একজন পাঞ্জাবি আর একজন পাঞ্জাবির কাছে আত্মসমর্পণ করবে, এটা তারা অত্যন্ত সহজভাবে নিয়েছে। এবং রীতিমতোভাবে নাগরাকে যখন, মানে নিয়াজির বন্ধু নাগরাকে যখন ক্যান্টনমেন্টে রেখে নেওয়া হয়, সে রাত্রিতে নাগরা এবং নিয়াজি দুজনে মিলে মট্টতকে সারাতে আনন্দ ফুর্তি করেছেন। এটা আপনারা জানতে চান তাহলে জানতে পারবেন। মেজর সালেক, পাকিস্তান গোয়েন্দা বাহিনীর একজন মেজর, যিনি তখন পূর্ব পাকিস্তানে ছিলেন, তার লেখা বইটি পড়বেন, উইটনেস টু সারেন্ডার। যাই বন্ধুগণ, এই বিষয়ে আরেকটা পর্ব আমাকে করতে হবে। সেই পর্বের মধ্যে আমি উল্লেখ করব যে আরও কিছু কারণ রয়েছে সারেন্ডার পর্বে। এইটাই মোটামুটি আমি যেটা বললাম, এই জন্যে ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে। বাংলাদেশে তখন রেগুলার কোনো সেনাবাহিনী ছিল না এবং অ্যাপ্রুভড সেনাপ্রধানও ছিল না, যার প্রেক্ষিতে ভারতের কাছে, আর ভারত যুদ্ধ করেছে দুই ফ্রন্টে, ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান, এবং এই দুটো নিয়েই কিন্তু পাকিস্তান বাহিনী সারেন্ডার করে ভারতীয় সেনাপ্রধানের কাছে, ইস্টার্ন কমান্ডের কাছে। বাংলাদেশ 16 ডিসেম্বর অর্জন করেছিল বিজয়, কারণ আমাদের স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল 26শে মার্চ। আমরা বিজয় অর্জন করেছিলাম 16ই ডিসেম্বর। আমরা যেটা পালন করি সেটা হচ্ছে আমাদের বিজয় উৎসব, স্বাধীনতার বিজয় উৎসব 16ই ডিসেম্বর। সেটা স্বাধীনতার পর বছর থেকেই পালন করা শুরু হয়ে গেছিলো রাষ্ট্রীয়ভাবে। আর ভারত যেটা পালন করে সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে তাদের জয় উৎসব। পাকিস্তানকে 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তান বাহিনী ভারতের কাছে পরাজিত হয়েছিল, কাজেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় উৎসব হিসাবে তারা তাদের বিজয় উৎসব পালন করে, আর আমরা পালন করি আমাদের স্বাধীনতার বিজয় উৎসবকে। এইটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। আমার মনে হয় আমি বন্ধুদের কাছে ক্লিয়ার হতে পারলাম। কাজেই এই বহু বছর ধরে, স্বাধীনতা পথে 53 বছর ধরে দুই দেশ একই দিনে বিজয় দিবস উদযাপন করছে। একটা স্বাধীনতার বিজয় দিবস বাংলাদেশ, একটা ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে তাদের বিজয় দিবস পালন করেছে। কখনো কোনো সমস্যার সৃষ্টি হয় নাই। দুই অনুষ্ঠানে দুই দেশের বড় বড় অফিসার এবং মুক্তিযোদ্ধারা যোগদান করত, কোনো আপত্তি কখনো ওঠে নাই। এটা হচ্ছে মুদ্রা কথা। এটি হচ্ছে ভারতের বিজয় দিবস আর বাংলাদেশের বিজয় দিবসের মধ্যে পার্থক্য। তা আমার মনে হয় বন্ধুগণ আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন আমাকে মেসেজ দিয়ে জানাবেন। আপনারা ভালো করে আমার এই কথাগুলো শুনবেন। আরও কিছু যদি বলার থাকে আপনারা বলবেন, আমি সেগুলো যতটুকু জানি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।